বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তৃতীয় বর্ষ অনার্স ক্লাসে আজ আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা নিয়ে আলোচনা করব। আজকে চতুর্থ ক্লাসে আমরা বলবিদ্যার দ্বিতীয় অধ্যায় বস্তু দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। দ্বিমাত্রিক গতির মধ্যে আমাদের আছে কি পয়েন্টসগুলো আমরা দেখি। থিওরাম আমরা নাম্বার 3 নম্বর উপপাদ্য অর্থাৎ থিওরাম 3, তারপরে প্রবলেম সলভ। এছাড়াও আমাদের আছে অ্যাপস, অ্যাবসিডাল ডিস্টেন্স, অ্যাবসিডাল অ্যাঙ্গেল। এছাড়াও আমাদের অ্যাপস সম্বন্ধে কিছু প্রবলেম আছে, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উপপাদ্য 3 বা থিওরাম 3 আমরা এটা সমাধান করার চেষ্টা করি। থিওরাম 3 তিনটা অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো থিওরাম 3 তে বলছে দেখাও যে প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। এটা প্রথম অংশ। এবং রৈখিক বেগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্তন বটে। আরো দেখাও যে ভি স্কয়ার সমান এইচ স্কয়ার ইন্টু ইউ স্কয়ার প্লাস ডিউ বাই ডি থিটা হোল স্কয়ার, যেখানে ইউ সমান 1/r। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অংশ সমাধান করার চেষ্টা করি। প্রথম অংশে কি আছে দেখাও যে প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। অর্থাৎ শো দ্যাট ইন এভরি সেন্ট্রাল অরবিট the sectoral area traced out by the radius vector to the center of force increases uniformly per unit time. অর্থাৎ বৃত্তাংশের কেন্দ্রিক কক্ষপথ বলতে আমরা কি বুঝি? একটা বস্তু এমনভাবে চলে বৃত্তাকার পথে যা কেন্দ্রকে অবলম্বন করে। অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি ও হয়, তাহলে যে বক্রপথে চলে পরিধি বরাবর, এটাই হলো কেন্দ্রিক কক্ষপথ। এখন এই কেন্দ্রিক কক্ষপথ কি হারে, এটা বস্তু চলার পরে আমাদের বৃত্তাংশ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। সেই বৃত্তাংশের ক্ষেত্রফল যে হারে বৃদ্ধি পায় সেটা সবসময় সমান থাকে, এটাই আমরা দেখাবো, একই হারে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো ও কেন্দ্রিক কক্ষপথের উপর একটি বস্তুকণা টি সময়ে পি আর থিটা বিন্দুতে এবং টি প্লাস ডেল টি সময়ে কিউ আর প্লাস ডেল আর এবং থিটা প্লাস ডেল থিটা বিন্দুতে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বস্তুকণা, এটা ও এক্স যদি আদি রেখা হয়, ইনিশিয়াল লাইন, তাহলে এখান থেকে সে চলা শুরু করে টি সময়ে সে কোথায় আসলো? পি আর থিটা বিন্দুতে, অর্থাৎ পি বিন্দুতে আসলো। তাহলে ওপি সমান আর, আর এক্স বা ও এক্স এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলো। সুতরাং বস্তুকণাটি এই জায়গায় পি বিন্দুতে অবস্থান করলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে পি আর থিটা। আবার বস্তুকণাটা এই টির সঙ্গে অতি ক্ষুদ্র সময় অর্থাৎ ডেল টি সময়ে, টি প্লাস ডেল টি সময়ে সে এখান থেকে কিউ বিন্দুতে পৌঁছে। তাহলে ও কিউ সমান আর প্লাস ডেল আর, আর এখানে এই অংশ যেহেতু থিটা, আর যেহেতু আর থিটা ছিল, তাহলে আর প্লাস ডেল আর থিটা ডেল থিটা কোণ বৃদ্ধি পালো। তাহলে থিটা মোট অ্যাঙ্গেল হলো আমার থিটা প্লাস ডেল থিটা। অর্থাৎ পি এর স্থানাঙ্ক পি আর থিটা, কিউ এর স্থানাঙ্ক আর প্লাস ডেল আর, থিটা প্লাস ডেল থিটা। এখানে ডেল আর ডেল থিটা খুবই ক্ষুদ্র, এবং আমরা ডেলটি সময়ে বলেছি এই অংশ ডেলটি সময়ে পি থেকে কিউতে আসলো, ডেলটিও খুবই ক্ষুদ্র, জিরোর খুবই কাছাকাছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই চিত্রটা আমরা একটু স্মরণ রাখি। এখন দেখো যে আমাদের এই বস্তুকণাটা এখানে পি বিন্দুতে আসলো, পি বিন্দু আসার পর অতি ক্ষুদ্র ডেল্টি সময়ে সে পি থেকে কিউতে আসলো। তাহলে এখানে যে ও কিউ, যে এই যে বৃত্তাংশ উৎপন্ন করলো, এর ক্ষেত্রফলটা কি হারে বৃদ্ধি পায় সেটাই আমরা দেখব। এখন পি এবং কিউ যদি খুবই কাছাকাছি হয়, পি এবং কিউ যেহেতু আমরা বলছি ডেল্টি সময় খুবই ক্ষুদ্র সময় ডেল্টি, সুতরাং পি এবং খুবই কাছাকাছি হলে পি কিউকে আমরা একটা সরলরেখা হিসাবে ধরতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসি এবার পি কিউ এর, পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল, পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু ও কিউ সমান আর প্লাস ডেল আর, আর ও পি সমান আর, আর এটাকে আমরা যদি সাইন থেটা ধরি, এটা আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি, ভূমি আমাদের ওপি আর উচ্চতা হলো পি কিউ। আবার সাইন ডেল থেটা সমান আমরা জানি সাইন ডেল থেটা অর্থাৎ পি ও কিউ, এই কোণটাকে আমরা ডেল থেটা ধরে এখানে পি ও কিউ, সাইন পি ও কিউ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পি কিউ বাই ও কিউ। অতএব পি কিউ সমান ও কিউ সাইন পি ও কিউ, অর্থাৎ এটা ওপি ইন্টু পি কিউ। পি কিউ এর মান আমরা ও কিউ সাইন পি ও কিউ। এখন ওপি সমান দেখো যে আর, ও কিউ সমান আর প্লাস ডেল আর, এবং সাইন পি ও কিউ মানে এই ডেল থিটা। এটা আমাদের পি ও কিউ এর ক্ষেত্রফল। দ্যাট ইজ, আমরা আবার দেখি যে এখানে ডেলটি সময় এসে এই বিন্দুতে আসলো, অর্থাৎ এখানে একটা বৃত্তাংশ তৈরি করলো, এই বৃত্তাংশের ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পায় সেটা আমরা দেখব। এখানে পি কিউ আমরা লম্ব ধরেছি, তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ভূমি, এটা লম্ব, আর এটা কোণ। সুতরাং আমি ওইদিকে একটা ছোট্ট চিত্র আঁকানোর চেষ্টা করেছি। হাফ ভূমি ইন্টু উচ্চতা পি কিউ, পি কিউ সমান আমরা যদি সাইন পি ও কিউ যদি ধরি, সাইন ডেল থেটাও ধরতে পারি, এটা পি কিউ বাই ও কিউ, অর্থাৎ পি কিউ সমান ও কিউ সাইন পি ও কিউ বা সাইন ডেল থেটা। সুতরাং আবার ও পি সমান আর বসালাম, ও কিউ সমান আর প্লাস ডেল আর, আর সাইন ডেল থেটা। এখন বৃত্তাংশের বৃদ্ধির হার, বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধির হার। এখন এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধির হার আমরা লিমিটের সাহায্যে করি। লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, ডেল টি যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে এইটা আমাদের আসবে বৃত্তাংশের ক্ষেত্রফল বাই ক্ষুদ্র সময় ডেল টি। লিমিটের মাধ্যমে আমরা যদি বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধির হার নির্ণয় করি, এখন এটাকে আমরা গুণ করে দিই। আর আর স্কোয়ার হাফ আমাদের আছে আর স্কোয়ার, এখানে আর গুণ আর স্কোয়ার, এখানে সাইন ডেল থেটা বাই ডেল টি, আর এখানে হাফ আর ইন্টু ডেল আর, হাফ আর ইন্টু ডেল আর সাইন ডেল থেটা বাই ডেল টি। দুটো অংশ এখানে প্লাসটাকে দুটো অংশ ভাগ করে। এখন দেখো হাফ আর স্কোয়ার, এখানে সাইন ডেল থেটা বাই আমরা একটা ডেল থেটা অতিরিক্ত নিলাম, এই ডেল থেটা আবার এখানে উপরে দিয়ে দিলাম আর ডেল টি নিচে দিয়ে দিলাম। তাহলে ডেল থেটা ডেল থেটা কাটলে আমাদের এটাই থাকে। আর এই ক্ষেত্রে হাফ লিমিট আর আমরা রাখলাম, আর এখানে ডেল আর বাই ডেল টি, ডেল আর এর নিচে ডেল টি দিলাম আর সাইন ডেল থেটা। এখন খেয়াল করো, যদি ডেল টি খুবই ক্ষুদ্র হয়, ডেল টি অর্থাৎ এখান থেকে যে টাইমটা খুবই ক্ষুদ্র হয় অর্থাৎ খুবই কাছাকাছি হয়, তাহলে এই ডেল থেটার মানটা জিরো। ডেল থেটার মান কত হবে? যখন এখানে যাবে তখন একটু বৃদ্ধি পাবে, কিন্তু আস্তে আস্তে যদি খুবই কাছাকাছি আছে, ডেলটি খুবই ক্ষুদ্র হয় কাছাকাছি, তখন ডেল থেটার মানটা প্রায় জিরোর দিকে যায়। তাহলে ডেল থেটা যদি জিরো হয় তাহলে সাইন জিরো সমান কত হবে? এটা জিরো, তাহলে এই টোটাল টার্মটা আমাদের জিরো হয়ে গেল। আর এটা হলো সাইন থেটা বাই থেটা আমরা জানি 1, তাহলে হাফ আর স্কোয়ার, আর যেহেতু এটা টোটাল ডেরিভেটিভ করতে ডেল থেটা বাই ডেল টি হয়ে যাবে ডি থেটা বাই ডি টু। আর এই অংশ আমাদের সাইন, যেহেতু থেটার মান খুবই জিরো, সাইন ডেল থেটার মান জিরোর কাছাকাছি, টোটাল টার্মটাই আমাদের জিরোতে পরিণত হবে। তাহলে আমরা কি পেলাম? দেখো যে আর স্কোয়ার ডি থেটা বাই ডিটি, আর স্কোয়ার ডি থেটা বাই ডিটি সমান এইচ, অর্থাৎ আর মানে 1 বাই ইউ স্কোয়ার, ডি থেটা বাই ডিটি সমান এইচ ইউ স্কোয়ার হয় এই ক্ষেত্রে, অর্থাৎ সেটাই আমরা বসাইছি।
এই মানটা কি হলো, এই মানটা ধ্রুবক, এই মানটা আমাদের এইচ এর মান এইচ, সুতরাং এটা এইচ বসালাম আর হাফ এইচ, অর্থাৎ এই টোটাল টার্মটাই কিন্তু আমাদের ধ্রুবক। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা দেখলাম যে ধ্রুবক হারে বৃদ্ধি পায়। সুতরাং প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় বুঝতে পারছো এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধির হারটা আমাদের কত হলো, বৃদ্ধির হারটা আমাদের দেখলাম যে এটা ধ্রুবক। এবার আমরা আসি দ্বিতীয় অংশ, রৈখিক বেগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্ত অনুপাত। অর্থাৎ রৈখিক বেগ আমরা যদি ধরি ভি, কেন্দ্র হইতে পথের স্পর্শক ও হইতে এই পথে আমরা যদি এখানে স্পর্শক টানি, এর উপরে যদি লম্ব নিই, সেই লম্বের ব্যস্তমানুপাতিক, অর্থাৎ ভি সমান 1/l, ভি ভ্যারিজিয়াস 1/l দেখাতে হবে। রৈখিক বেগকে আমরা যদি ভি ধরি এবং পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্তমানুপাতিক, তাহলে এখানে আমরা যদি একটা পথের উপরে স্পর্শক টানি, তাহলে এখান থেকে কেন্দ্র থেকে স্পর্শক লম্বকে যদি আমরা ক্যাপিটাল এল ধরি, তাহলে আমাদের দেখাতে হবে ভি ভ্যারিজিয়াস 1/l। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বলছে রৈখিক বেগ, এই বস্তুটা রৈখিক বেগ কেন্দ্র হইতে এই স্পর্শকের উপর লম্ব দূরত্বের ব্যস্ত অনুপাতিক আমাদের দেখাতে হবে। মনে করি ও বিন্দু হইতে পি আর থিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব এল। তাহলে ও বিন্দু থেকে এই পি আর থিটা এই বিন্দুতে আমরা যদি একটা স্পর্শক টানি, তাহলে এই স্পর্শক ও বিন্দু থেকে লম্ব দূরত্ব ও কিউ, এর দৈর্ঘ্য হলো এল। আর পি বিন্দুতে রৈখিক বেগ ভি, পি বিন্দুতে রৈখিক বেগ কত, ভি। তাহলে আমাদের দেখাতে হবে ভি ভ্যারিজিয়াস 1/l, এটা আমাদের দেখাতে হবে। অর্থাৎ রৈখিক বেগ কেন্দ্র হইতে স্পর্শকের উপর লম্ব দূরত্বের ব্যস্ত অনুপাত। এখন দেখো পি ও কিউ এর ক্ষেত্রফল, এই পি ও কিউ এর ক্ষেত্রফল হাফ ভূমি আমাদের পি কিউ, আর যেহেতু এটা লম্ব দূরত্ব, এই এলটা হলো আমাদের উচ্চতা, এটা হলো ভূমি, আর এটা লম্ব, পি কিউ হলো লম্ব, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা হলো লম্ব, আর ও কিউটা হলো হাইট এল। সুতরাং হাফ পি কিউ আমরা খুবই ক্ষুদ্র দূরত্ব আমরা যদি ধরি, এই ডিস্টেন্সটা খুবই ক্ষুদ্র, এটাকে আমরা ডেল এস ধরি। পি কিউ এর খুবই কাছাকাছি ডেল এস, ক্ষুদ্র দূরত্বকে আমরা পি কিউ এর মানটাকে ডেল এস ধরি, আর এল আমরা বসিয়ে দিলাম আমাদের এল। এখন এটা তো ক্ষেত্রফল আমাদের এটা আসলো, ক্ষেত্রফল বৃদ্ধির হার লিমিটের মাধ্যমে আমরা ডেলটি যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে এই অংশের নিচে আমাদের ডেলটি দিতে হবে। ডেলটি আমরা দিলাম, তাহলে হাফ, আর এল আমাদের ধ্রুবক যেহেতু থাকলো, আর ডিএস বা ডেল এস বাই ডেলটি হলো ডিএস বাই ডিটি, টোটাল ডেরিভেটিভ প্রমাণ। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধির হাফ এল ডিএস বাই ডিটি। কিন্তু আমরা জানি ক্ষেত্রফল বৃদ্ধির হার, বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধির হার বাম পাশে, ক্ষেত্রফল বৃদ্ধির হার আগের থিওরামে আমরা জাস্ট আগেই প্রমাণ করলাম হাফ এইচ, দেখাইছে কি আমরা আগের থিওরামে প্রথম অংশে হাফ এইচ। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধির হার বাম পাশে হাফ এইচ বসালাম, আর ডান পাশে হাফ এল ডিএস বাই ডিটি। এখন উভয় পক্ষ থেকে হাফ আমরা বাদ দিলে এইচ সমান এল ইন্টু ডিএস বাই ডিটি। আবার ডিএস বাই ডিটি আমরা, এটা হলো রৈখিক বেগ, আমরা জানি ভেলোসিটি দূরত্বের পরিবর্তন হারই বেগ, যেহেতু এস নিয়েছি সুতরাং এটা রৈখিক বেগ, সুতরাং এল ইন্টু এটাকে আমরা ভি। সুতরাং ভি সমান এইচ বাই এল, ভি সমান কত হবে, ভি সমান এইচ বাই এল বা 1/l লিখতে পারি। এইচ যদি ধ্রুবক হয় তাহলে ভি সমানুপাতিক 1/l, এইচ যেহেতু কনস্ট্যান্ট। সুতরাং আমরা দেখালাম যে রৈখিক বেগ কেন্দ্র হইতে স্পর্শকের উপর লম্ব দূরত্বের ব্যস্ত অনুপাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দ্বিতীয় অংশ তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এবার আসা যাক আমাদের তৃতীয় অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় অংশ বলছে আরো দেখাও যে ভি স্কয়ার সমান এইচ স্কয়ার ইউ স্কয়ার যোগ ডেল ইউ বাই ডেল থিটার হোল স্কয়ার, যেখানে ইউ সমান 1/r, অর্থাৎ রৈখিক বেগের স্কয়ার সমান আমাদের যেটা বেগ ছিল আগে আমরা প্রথম ইকুয়েশনে দেখাইছি
সেটার সঙ্গে এইচ স্কোয়ার। এইচটা ধ্রুবক, পি আর থিটা বিন্দুতে বেগ ভি এবং ইউ সমান 1/r। এবার আসি আমাদের তৃতীয় অংশে। মনে করি পি আর থিটা বিন্দুতে স্পর্শক এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ ষাট। অর্থাৎ পি বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি আর ওপি হলো রেডিয়াস ভেক্টর, ওপি এবং এই স্পর্শকের মধ্যবর্তী কোণ আমরা ধরলাম ষাট। তাহলে tan psi সমান r ইন্টু ডি থিটা বাই dr। এখন sin psi সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এটা যেহেতু স্পর্শক লম্ব টানছি, এটা লম্ব, আর অতিভুজ কত? অতিভুজ আমাদের এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে লম্ব বাই অতিভুজ sin psi। sin স্কয়ার করলে l স্কয়ার বাই r স্কয়ার। সুতরাং cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে আমরা sin স্কয়ারের মান l স্কয়ার a স্কয়ার বসাই দিলাম। এটাকে সরল করি, r স্কয়ার লসাগু r স্কয়ার মাইনাস l স্কয়ার। সুতরাং sin স্কয়ার বাই cos স্কয়ারকে ভাগ দিলাম, sin স্কয়ার বাই cos স্কয়ার সমান এই টার্ম বাই এই টার্ম। আমাদের r স্কয়ার স্কয়ার কাটা যাবে, উপরে থাকবে l স্কয়ার, নিচে থাকে r স্কয়ার মাইনাস l স্কয়ার। অর্থাৎ tan স্কয়ার psi সমান l স্কয়ার বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার। এখন এই tan স্কয়ারের মান আমরা এইটাকে এখন স্কয়ার করব। এই অংশটাকে আমরা স্কয়ার করলে tan স্কয়ার সমান r স্কয়ার ডেল থিটা বাই ডেল r হোল স্কয়ার হবে। নেক্সট আমরা আসি, তখন আমরা বাম পাশে tan স্কয়ার psi এর মান এটা বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা থিওরামের এগিয়ে যাচ্ছি। এখন দেখো যে আমরা ওই যে tan স্কয়ার psi এককে বর্গ করলাম উভয় পক্ষে, tan স্কয়ার psi সমান r স্কয়ার ইনটু d থিটা বাই dr হোল স্কয়ার। এখন আমরা পেয়েছি tan স্কয়ার psi সমান l স্কয়ার বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার, আর ডানের পাশে আমাদের r স্কয়ার d থিটা বাই dr এটা রয়ে গেল। এই অংশ আমাদের এটা আমরা এখানে রেখে এখন আমরা dr বাই d থিটার মানটা বের করব। এখন r সমান আমরা জানি দেওয়া আছে r সমান 1/u। তখন এটাকে যদি আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে dr বাই d থিটা সমান u কে করলে মাইনাস 1/u স্কয়ার, আর যেহেতু থিটার সাপেক্ষে সঙ্গে du বাই d থিটা, অর্থাৎ dr বাই d থিটা সমান মাইনাস 1/u স্কয়ার du বাই d থিটা। এখন আমরা এটা পেয়েছি কিন্তু du বাই d থিটা, এটা dr বাই d থিটা। এখন এই টার্মটাকে আমরা যদি সম্পূর্ণ উল্টাই দিই, অর্থাৎ এটাকে উপরে দিই, তাহলে কি হবে? r স্কয়ার মাইনাস l স্কয়ার বাই l স্কয়ার। কি আসছে আমাদের? এই টার্মটাকে আমি এখানে লিখে নিলাম, লেখা নেওয়ার পরে উল্টাই দিলাম। তাহলে এটা l স্কয়ার নিচে আর r স্কয়ার মাইনাস উপরে গেল, r স্কয়ারটাকে নিচে চলে আসলো, আর এটা উল্টাই গেলে dr বাই d থিটা হোল স্কয়ার। যেহেতু আমাদের এখানে dr বাই d থিটা আমরা আগেই বের করে রেখেছি, সুতরাং এখানে আমরা 1/r স্কয়ার রেখে দিলাম, আর dr বাই d থিটার হোল স্কয়ার মানে 1/u4 আর del u বাই del থিটা হোল স্কয়ার, 1/u4 del u বাই del থিটা হোল স্কয়ার। এখন এটাকে আমরা বাম পাশে এটা সমান আমরা এটা পেলাম, এই অংশ সমান এই অংশ। এখন এটাকে r স্কয়ার বাই l স্কয়ার আর মাইনাস l স্কয়ার বাই l স্কয়ার হলে এটা 1 হয়ে যাবে। আর r স্কয়ারকে যদি উপরে উঠাই দিই তাহলে r মানে u, তাহলে উপরে একটা u স্কয়ার চলে যাবে, u স্কয়ারের সঙ্গে u4 কেটে গেলে আমাদের u স্কয়ার থাকবে, অর্থাৎ এটা থাকবে 1/u স্কয়ার আর del u বাই del থিটা হোল স্কয়ার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন r স্কয়ারকে যদি নিচে নামাই দিই তাহলে r সমান 1/u, অর্থাৎ 1/u স্কয়ার l স্কয়ার, 1/u স্কয়ার l স্কয়ার, এবং 1টাকে ডানে দিয়ে দিই এই অংশের সঙ্গে, অর্থাৎ 1 প্লাস এই অংশ, 1 প্লাস এই অংশ। এখন উভয় পক্ষকে আমরা কি দ্বারা গুণ করব? u স্কয়ার দ্বারা গুণ করব। তাহলে u স্কয়ার দ্বারা গুণ করলে এটা শুধু থাকবে 1/l স্কয়ার, আর 1 কে গুণ করলে u স্কয়ার, আর u স্কয়ার যদি গুণ করা হয় তাহলে u স্কয়ার a স্কয়ার কেটে গেলে del u বাই del থিটা হোল স্কয়ার, অর্থাৎ 1/l স্কয়ার সমান u স্কয়ার del u বাই del থিটা হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই জানি যে h v ভ্যারিজিয়াস 1/l, ওখান থেকে আমরা পাই যে h সমান vl, অতএব l সমান কত হবে? l ইকুয়াল টু h বাই v। তাহলে l এর মানটা যদি আমি এখানে বসাই দিই h বাই v, যেহেতু এটা নিচেই আছে তাহলে এটা হয়ে যাবে v বাই h হোল স্কয়ার,
আর ডানে আমার টোটাল অংশই রয়ে গেল। এটাকে ভি স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান ইউ স্কোয়ার এত, অতএব ভি স্কোয়ার সমান এইচ স্কোয়ার আমাদের এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই নিচে থেকে উপরে দিয়ে দিলাম ডেল ইউ বাই ডেল থিটার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার আমাদের তৃতীয় অংশে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের থিওরাম 3-এর 3টি অংশই আমরা প্রমাণ করলাম, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। এবার আমরা একটা প্রবলেম সলভ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। আমরা এটাকে একটু বড় করে দেখি। একটি সরল মসৃণ নলের এক প্রান্ত ও এর সাপেক্ষে উলম্ব তলে উপরের দিকে ওমেগা সুষম কৌণিক বেগে আবর্তিত হয়। যখন নলটি অনুভূমিক অবস্থায় ছিল তখন একটি বস্তু নলের উপর ও হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল। ওমেগা খুব ছোট হলে দেখাও যে ওতে পৌঁছানোর সময় প্রায় 6a/g ওমেগা টু দি পাওয়ার 1 থাকে। অর্থাৎ একটা নল এই বরাবর অনুভূমিক যখন ছিল ও এ বরাবর, তখন এইটা বস্তুটা এই নলের উপরে বস্তুটা কোথায় ছিল? ও থেকে এ দূরত্বে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এটা ও এক্স রেখার উপরে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এ ছোট স্মল এ 0, ওয়াই অক্ষ যেহেতু এক্স অক্ষের উপরে এ 0 এই বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ও এ সমান স্মল এ। নলটি এটা হলো ও এ নল। নলটি যখন ওমেগা কোণে এইভাবে ঘুরছে, এখান থেকে উপরের দিকে উঠছে, উঠে গেলে বস্তুটা এই নলটা তখন হেলানো হয়ে যাবে, হেলানো তল হয়ে যাবে। এই বস্তুটা ওমেগা কোণে যদি ও এর সাপেক্ষে উলম্ব তলে উপরের দিকে ওমেগা সুষম কৌণিক বেগে আবর্তিত হয়, তাহলে এইটা ওমেগা সুষম কোণে যদি উপরের দিকে আবর্তিত হয়, ঘুরে এইভাবে যদি ঘুরে, তাহলে নলটা আনুভূমিক অবস্থায় ছিল, তখন এটি নলের ও হতে এ দূরত্বে অবস্থিত ছিল। ও থেকে এ দূরত্বে কিন্তু আমি আগেই দেখালাম এ দূরত্বে অবস্থিত ছিল। সে যখন এই পি বিন্দুতে পৌঁছিল, তাহলে ওপি সমান আর এখানে থিটা কোণ উৎপন্ন করলো, তখন এই বস্তুটা যদি হেলানো হয়ে যায়, তখন বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, নিচের দিকে নামে ও বিন্দুতে আসবে। আমাদের বলছে যে ও থেকে বস্তুটায় পি থেকে ওতে আসতে যে সময় লাগবে, সেই সময়টা হলো 6a/g ওমেগা টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 1 থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় প্রবলেমটা বুঝতে পেরেছো আমাদের কি চেয়েছে। অর্থাৎ বস্তু কণাটা যখন অনুভূমিক অবস্থায় ছিল, এখানে ও থেকে এ দূরত্বে ছিল, যখন ওমেগা সুষম কৌণিক বেগে আবর্তিত হচ্ছে উপরের দিকে, তখন এটা হেলানো তল হয়ে যাবে, হেলানো নল হয়ে যাবে। তখন এই বস্তুটা আস্তে আস্তে ধীরে ধীরে গড়াতে গড়াতে ও বিন্দুতে অর্থাৎ পি থেকে ওতে আসার সময়টা আমাদের দেখাতে হবে 6a/g ওমেগা হোল টু দি পাওয়ার 1 থাকে। প্রিয় শিক্ষার্থী, মনে করি প্রাথমিক অবস্থায় নলটি ও এক্স বরাবর অনুভূমিক অবস্থায় অবস্থিত ছিল এবং এর একটি স্থির প্রান্ত ও এর সাপেক্ষে এটি ওমেগা সুষম কোণে আবর্তিত হয়। আমি যা যা বললাম তাই, এটা ওমেগা সুষম কোণে আবর্তিত হয় অবস্থায় নলের উপর এ বিন্দুতে অবস্থিত, যেখানে ও এ সমান স্মল এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা আসি। ধরি টি সময় নলে ঘূর্ণনের ফলে বস্তুকণাটির অবস্থান পি আর থিটা, অর্থাৎ সে এখান থেকে যখন পিতে আসলো টি সময়ে, তখন এই পি বিন্দুর স্থানাঙ্ক পি আর থিটা বিন্দুতে, যেহেতু নলটি ওমেগা সুষম কৌণিক বেগে উলম্ব তলে আবর্তিত হয়, যেহেতু এই বেগে আবর্তিত হচ্ছে, সুতরাং এর ভেলোসিটি কত হবে? থিটা, যেহেতু এটা থিটা কোণে আবর্তিত হচ্ছে, থিটা কোণ এখানে উৎপন্ন করলো, তাহলে আমাদের কৌণিক বেগ হবে ডি থিটা বাই ডিটি সমান ওমেগা। এখন থিটার সাপেক্ষে এখন ডি থিটা সমান ওমেগা ইন্টু ডিটি আমরা নিয়ে, তারপরে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ডি থিটাকে হবে থিটা, আর ওমেগা যেহেতু ডিটির সঙ্গে ওমেগা থাকবে, ওমেগা টি প্লাস এটা সমাকলিত ধ্রুবক আসবে। এখন সি এর মান বের করার জন্য আমরা কি করব? যখন থিটা সমান 0, অর্থাৎ বস্তুকণাটি সমান অবস্থায় ছিল অনুভূমিক বরাবর, তখন টি সমানও 0, তখন টি সমান তো চলেইনি, টি এখানেই ছিল, তখন আমরা টি 0 মানে এটা 0 আর থিটাও 0, তাহলে সি এর মান আমরা 0, তাহলে পেলাম কি? থিটা সমান ওমেগা টি, থিটা সমান ওমেগা টি। এটা আমরা এখন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখি, যখন যেহেতু এটা খাড়াভাবে উপরের দিকে উঠছে, নলটা আবর্তন করছে কৌণিক বেগে, সুতরাং এই পি
পিও বরাবর আমাদের জি সাইন থিটা কাজ করছে ত্বরণ, আর ত্বরণ উপাংশ, আর এটা হলো জি কস থিটা। এই বরাবর কত হবে, এর পিওর উপর লম্ব বরাবর হলো জি কস থিটা, আর পিও বরাবর জি সাইন থিটা কাজ করবে। অর্থাৎ আমাদের পি ও বরাবর ত্বরণ হলো জি সাইন থিটা, আর এই পিওর উপর লম্ব বরাবর ত্বরণ হলো জি কস থিটা। এখন পি বিন্দুতে নল বরাবর ত্বরণ জি সাইন থিটা, থিটার মান আমরা পেয়েছি ওমেগা টি, তাহলে জি সাইন ওমেগা টি। সুতরাং বস্তুর গতির সমীকরণ, যেহেতু বস্তুটি শুধুমাত্র বরাবরই কাজ করছে পিও বরাবর, সুতরাং এইটা আমরা জানি লম্ব পি অ্যালং ওপি বা পিও বরাবর। আমরা প্রথম থিওরামে দেখেছি যে ত্বরণ হলো ডি স্কয়ার আর বাই ডি থিটা স্কয়ার মাইনাস আর ইনটু ডি থিটা বাই ডিটি স্কয়ার, এটা হলো ত্বরণ। তাহলে এর মানটা হবে জি সাইন ওমেগা টি, মাইনাস নিয়ে হলো যেহেতু অবিন্দুমুখী। এখন এটার মান আমরা জানি ডি থিটা বাই ডিটি, এটা হলো ওমেগা, তাহলে আর ওমেগা স্কয়ার আর মাইনাস জি সাইন ওমেগা টি। এখন এটাকে আমরা এখন সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার মাইনাস আর ওমেগা স্কয়ার এর সম্ভাব্য সমাধান আমরা ধরি আর সমান ই টু দি পাওয়ার এমটি। এখন আর কে যদি দুইবার ডেরিভেটিভ করি তাহলে এখানে আসবে এম স্কয়ার ই টু দি পাওয়ার এমটি, আর এখানে আর এর মান ই টু দি পাওয়ার এমটি আমরা যে বসাই, যেহেতু এমটি নট ইকুয়াল টু 0, সুতরাং এটা আমাদের অক্সিলারি ইকুয়েশন হবে এম স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, অতএব এম সমান প্লাস মাইনাস ওমেগা। অতএব কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের কথা হবে সিএফ সমান সি1 ই টু দি পাওয়ার ওমেগা টি প্লাস সি2 ই টু দি পাওয়ার ওমেগা টি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এ কস এইচ ওমেগা টি প্লাস বি সাইন এইচ ওমেগা টি। এই অংশটাকে আমরা লিখতে পারি, এইভাবে লেখা যাবে। এটার এখন পার্টিকুলার ইন্টিগ্রাল, ডানে কিন্তু আমাদের মাইনাস জি সাইন ওমেগা টি আছে, সুতরাং পার্টিকুলার ইন্টিগ্রাল এটা যেহেতু ডবল ডেরিভেটিভ, তাহলে ডি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, ডান পাশে আমাদের আছে মাইনাস জি সাইন ওমেগা টি। এখন এটাকে আমরা মাইনাস জিটাকে উপরে রেখে দিলাম, আর সাইনের টি এর সহগ ওমেগা, তাহলে ডি এর জায়গায় মাইনাস ওমেগা স্কয়ার হয়ে যাবে, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা স্কয়ার, আর এখানে আছে জি, তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে জি বাই 2 ওমেগা স্কয়ার ইনটু সাইন ওমেগা টি। তাহলে সিএফ পেলাম আমরা এ কস এইচ ওমেগা টি হাইপারবোলিক ওমেগা টি, আর বি সাইন হাইপারবোলিক ওমেগা টি, আর পার্টিকুলার ইন্টিগ্রাল পেলাম, কি পেলাম, জি বাই 2 ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। অতএব জিএস বা সাধারণ সমাধান আর সমান আমাদের কত হবে, আর সমান আসবে আমাদের সিএফ প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, অর্থাৎ সিএফ আমরা এটা বসাবো আর পার্টিকুলার ইন্টিগ্রাল আমাদের এটা। আর 2 নম্বর পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এখন যখন টি সমান 0, টি যদি 0 হয় আদি অবস্থায়, তাহলে আর সমান এ হবে, অর্থাৎ এ সমান আমাদের ওই সমীকরণে যদি আমরা বসাই এ সমান ক্যাপিটাল এ প্লাস 0 প্লাস 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বসাই টি সমান যদি 0 হয় তাহলে আর সমান আমাদের 0, তাহলে cos এখানে 0, এটা 0 মানে 1, তাহলে এ হবে, আর সাইন এটা 0 মানে 0, আর সাইন এখানে আছে, এটা টি এর মান 0 হলে এই টোটাল টার্ম 0, অর্থাৎ 0 প্লাস এখানে যে 1 হবে এটা 0। এ সমান কত আসলো আমাদের, অর্থাৎ এ সমান আর সমান এ, আর সমান যদি এ হয় তখন টি সমান 0, অর্থাৎ ক্যাপিটাল এ সমান স্মল এ। এই অংশটাকে যদি আবার আমরা ডেরিভেটিভ করি, এই অংশটাকে ডিআর বাই ডি থিটা করি, আমরা এই অংশ আমরা পেলাম আর সমান এইটা। এখন ওই অংশটা ডিআর বাই ডি থিটাকে ডেরিভেটিভ করলে এখানে যেহেতু সাইন এইচ হাইপারবোলিক ওমেগা টি ছিল, কস এটা সাইন হয়ে যাবে, আর যেহেতু ওমেগা টি একটা ওমেগা বামে আসবে, এটা সাইন ছিল তাহলে এটা কস হয়ে যাবে, আর এটা ওমেগা বামে আসবে, আর এটা আমাদের কি ছিল জি বাই 2 ওমেগা স্কয়ার
সাইন ছিল ওমেগা টি কস ওমেগা টি আর একটা ওমেগা এখানে আসবে সো ওমেগা আর ওমেগা স্কয়ার কেটে নিচে ওমেগা হবে। সুতরাং আমরা এখন টি যদি 0 হয় তাহলে dr বাই dt তখন 0 হবে। আমরা যদি এখানে বসাই এটার মান 0 আর টি 0 হলে এই সাইন যেহেতু আছে এই অংশটা 0, এটা cos এটার মান হলো 1 অর্থাৎ এটা b ওমেগা থাকবে শুধু আর এটা থাকবে g বাই 2 ওমেগা এটার মান 1 অর্থাৎ বামে 0 আর এটার মানটা হয়ে গেল 0 এটা b ওমেগা এটা g বাই 2। সুতরাং b এর মান আমরা পেলাম b ইকুয়াল টু মাইনাস g বাই 2 ওমেগা স্কয়ার। এখন b এবং a এর মান আমরা একে বসাই দেব। r সমান আমাদের দাঁড়ালো r সমান এখানে a ছিল এখানে b ছিল তাহলে a b আর এখানে আমাদের এটাই ছিল। সুতরাং আমরা a এবং b এর মান বসাই দিলে r এর মান এভাবে পেলাম। এখন r ইকুয়াল টু a আমরা এখানে রাখলাম cos হাইপারবোলিক ht। cos যদি হাইপারবোলিক x হয় আমরা জানি 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 x4 বাই ফ্যাক্টরিয়াল 4 x6 বাই ফ্যাক্টরিয়াল 6। সুতরাং এইটাকে আমরা ওমেগা টিকে x হিসাবে ধরি তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার টি স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এভাবে পরপর জোড়গুলো আসবে আর মাইনাস g বাই 2 ওমেগা স্কয়ার এখানে ওমেগা টি এখানে আমরা জানি sin ওমেগা টি মানে x যদি এটা x হয় তাহলে x প্লাস x2 বাই ফ্যাক্টরিয়াল 3 x5 বাই ফ্যাক্টরিয়াল 5 এভাবে বিজোড়গুলো আসবে x এর শুরু হবে। সুতরাং এখানে ওমেগা টি আছে সুতরাং g বাই 2 ওমেগা স্কয়ার আমরা বামে রেখে দিলাম এটা হলো ওমেগা টি ওমেগা কিউব টি কিউব বাই ফ্যাক্টরিয়াল 3। অনুরূপভাবে sin ওমেগা টি এটা যেহেতু শুধু হাইপারবোলিক নাই তাহলে x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল 3 x5 বাই ফ্যাক্টরিয়াল 5 একটা প্লাস একটা মাইনাস হবে। সুতরাং আমরা এইটা sin থিটার ফর্মুলা ভাঙলাম এটা হাইপারবোলিকের ফর্মুলা sin এটা cos হাইপারবোলিকের ফর্মুলা cos হাইপারবোলিক x এর ফর্মুলা ভেঙে দিলাম। এখন দেখো আমি যদি এটাকে গুণ করি তাহলে a দ্বারা গুণ করলে এখানে a আসবে আর এখানে যদি a দ্বারা গুণ করি তাহলে এটা ওমেগা স্কয়ার টি স্কয়ার তো ওমেগার পাওয়ার স্কয়ার হবে দ্বিঘাত হয়ে যাবে। আবার এটা যদি গুণ করি তাহলে ওমেগার পাওয়ারটা হবে নিচে একটা ওমেগা থাকবে নিচে একটা ওমেগা থাকবে তো ওমেগার মান যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে এটার মান 0 হয়ে যাবে। সুতরাং এই অংশ আমরা নিব না। এটাকে যদি গুণ করি তাহলে এখানে একটা জি আর এখানে ওমেগা এটা আর ওমেগা একটা ওমেগা আসবে টি কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 অর্থাৎ এই অংশটা আমরা নিতে পারবো। ওমেগার মান শুধু সিঙ্গেল পাওয়ার ওমেগা থাকবে আর এখানে আমাদের এটা যদি জি তাহলে ওমেগা একটা নিচে আসে এই অংশ নিব না আর এটাকে আমরা ওমেগা এখানে যদি কাটা যায় এখানে একটা ওমেগা আসবে এই এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ এই অংশ আমরা নিব আর এ নিব শুধু অর্থাৎ এটা নিলাম এটা নিলাম এটা না আর বাকি অংশ দেখো যে এটা ওমেগা স্কয়ার অথবা নিচে ওমেগা আছে সেটা মান 0 হয়ে যাবে আর ওমেগা কিউব 4 5 ইত্যাদি অর্থাৎ ওমেগা শুধু একঘাতযুক্ত পদ আমরা নিব। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 3 করলে এখানে 6 হবে এখানেও 6 হবে এটা একই জাতীয় জাতীয় দুইটা জিনিস তাহলে 2g বাই ফ্যাক্টরিয়াল 12 a মাইনাস এত হবে এই দুটাকে যোগ করলে আর এই অংশটা আমাদের 0 হয়ে যাবে। যখন ওমেগা খুবই ক্ষুদ্র ওমেগা দ্বিঘাত পদ্ধতি ঘাতবিশিষ্ট পদ আমরা যদি বাদ দিয়ে পাই আর সমান a এখানে 2g বাই 12 ছিল তাহলে 2 কাটলে এখানে 6 হলো g ইনটু ওমেগা টি কিউব বাই 6 অর্থাৎ বস্তুটি যখন ও বিন্দুতে পৌঁছাবে অর্থাৎ p থেকে ও বিন্দু পৌঁছাবে তখন r এর মানটা কত হবে r এর মান OP যেহেতু r ছিল r এর মান আস্তে আস্তে কমতে কমতে r এর মান 0 হবে অর্থাৎ বস্তুটি p থেকে ও বিন্দুতে পৌঁছলে r এর মান হবে 0। তাহলে r এর মান যদি 0 হয় তাহলে আমরা এখানে 0 বসাই দিই তাহলে a মাইনাস g ওমেগা টি কিউব বাই 6 অর্থাৎ 0 সমান এটা তাহলে 6 এ সমান g ওমেগা টি কিউব 6 এ সমান g ওমেগা টি কিউব অতএব টি কিউব সমান আমাদের 6 এ বাই g ওমেগা টি কিউব সমান 6 এ বাই g ওমেগা অতএব এখানে যদি আমরা টি এর মান নিই অতএব টি সমান 1/3 নিই তাহলে 6 এ বাই পাওয়ার হবে হোল টু দি পাওয়ার 1/3 অর্থাৎ বস্তুটা পি বিন্দু থেকে ও বিন্দুতে পৌঁছানোর সময় আমাদের কথা হলো ও বিন্দুতে পৌঁছানোর সময় 6 এ বাই জি ওমেগা হোল টু দি পাওয়ার 1/3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়
এই অংশটাও বুঝতে পারছো, এই প্রবলেমটা সলভ করলাম আমরা খুব সহজেই। তোমাদের এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় থাকে, তোমরা ভালো মতো এটা খেয়াল করবে। আশা করি আমি যেভাবে বোঝালাম তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের আসছে অ্যাপস। আমরা এবার নতুন একটা পয়েন্টসের উপর আলোচনা করব। অ্যাপস বা আয়তবিন্দু, সাধারণত ইংরেজি এবং বাংলায় আমরা অ্যাপসই বলে থাকি। কেন্দ্রিক কক্ষপথের যে বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টর সর্বোচ্চ বা সর্বনিম্ন, উক্ত বিন্দুকে অ্যাপস বিন্দু বলে। অন্যভাবে কেন্দ্রিক কক্ষপথের যে বিন্দুতে স্পর্শক ব্যাসার্ধ সাথে লম্ব, সেই বিন্দুকে উক্ত কক্ষপথের উপর অ্যাপস বিন্দু বলে। অর্থাৎ এটা যদি কেন্দ্রিক কক্ষপথ হয়, বস্তুকণাটা এইভাবে চলে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে এখানে দেখো যে এটা সর্বোচ্চ, এটা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ, সর্বনিম্ন। অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর আমরা যদি এটাকে OP1, OP2, OP3 যেসব বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টর সর্বনিম্ন অথবা সর্বোচ্চ, সর্বোচ্চ, সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বনিম্ন, এই সকল P1, P2, P3 বিন্দুকে আমরা বলবো অ্যাপস বিন্দু বা আয়তবিন্দু। নেক্সট আমরা আসি অ্যাপসিডাল দূরত্ব। অর্থাৎ অ্যাপস বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টরের দৈর্ঘ্যকে অ্যাপসিডাল দূরত্ব বলে। অর্থাৎ এই অ্যাপস বিন্দু P1, P2, P3, P4 যদি হয়, তাহলে এই OP1, OP2, OP3, OP4 এই দৈর্ঘ্যকে আমরা বলবো অ্যাপসিডাল ডিসটেন্স বা অ্যাপসিডাল দূরত্ব। তাহলে অ্যাপসিডাল পয়েন্টগুলোকে বলবো আমরা অ্যাপস বিন্দু, আর ও থেকে কেন্দ্র থেকে আমাদের ও থেকে যে অ্যাপস বিন্দু দূরত্বকে আমরা বলবো, দূরত্ব সময়কে বলবো অ্যাপসিডাল ডিসটেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসে আমরা অ্যাপসিডাল কোণ বা অ্যাপসিডাল অ্যাঙ্গেল। পরপর দুইটা অ্যাপস বিন্দু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ P1 আর P2 কেন্দ্রে P1 ও P2 এটা অ্যাপসিডাল অ্যাঙ্গেল, আবার P2, P3 এখানে যে কোণ উৎপন্ন করে সেটা অ্যাপসিডাল অ্যাঙ্গেল। কিন্তু যদি P1 আর P3 যদি বলি, মাঝখানে P2 আছে, তাহলে সেটা অ্যাপসিডাল অ্যাঙ্গেল হবে না। অর্থাৎ পাশাপাশি দুইটি অ্যাপসিডাল দূরত্ব নির্দেশক রেখার মধ্যবর্তী কোণকে অ্যাপসিডাল কোণ বলে। অন্য কথায় দুইটি ক্রমিক অ্যাপস বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণকে অ্যাপসিডাল কোণ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অ্যাপসিডাল কোণটাকে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এক্সাম্পল 13 অ্যাপস সম্বন্ধে যে প্রবলেমটা আছে, এটা এখানে কেন্দ্রিক কক্ষপথে এই বিন্দুতে একটা ভেলোসিটি দেওয়া আছে 2π/3 এত বেগে সেইভাবে যাত্রা করে, আর এর ত্বরণটা সর্বদা কেন্দ্রমুখী এই ত্বরণে যাত্রা করে। আমাদের দেখাতে হবে যে এর সঞ্চারপথের সমীকরণ x4 + y4 = c⁴, যেখানে c হলো অ্যাপস দূরত্ব। যে কোনো অ্যাপস বিন্দুর দূরত্ব ও এ সমান c যদি হয়, তাহলে আমাদের এটা দেখাতে হবে। এটা তোমরা খুব সহজেই করে দেওয়া আছে, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। আমি এখানে করেছি, তোমরা আশা করি এটা দেখে নিন। একটু বড় অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের প্র্যাকটিস ওয়ার্ক উদাহরণ 24, 26 অনুশীলনী 1 to 12 বুক রেফারেন্স সাইন ভিউ পাবলিকেশনের বই আমরা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা আজকের ক্লাস ভালো মতো বুঝতে পারছো। সামনের ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।